চলো স্টার্ট করি। তো আমরা হচ্ছে পরিমিতি স্টার্ট করেছিলাম মেনসুরেশনের 3Dর ম্যাথ। তো 3Dর ম্যাথ লাস্ট ডে থেকে স্টার্ট হয়েছিল, একটা ক্লাস হয়েছে এবং একটা না অ্যাকচুয়ালি দুটো ক্লাস হয়েছে। আমরা কিউব আর কিউবয়েড আর কিউব আমরা করে ফেলেছি। কিউবয়েড অ্যান্ড কিউবের বেসিক, ইনফ্যাক্ট মোর দ্যান বেসিক করে ফেলেছি। আজকে আমরা যেটা ফোকাস করবো সেটা হচ্ছে সিলিন্ডার। আমি এরকম করে প্রত্যেকটা যে টপিকগুলো আছে এক একটা করে আগে আমি ধরে ধরে করাবো, তারপরে আমি এমন শিটে আসবো যেখানে সব কিছু মিক্সিং থাকবে, মেলানো মেশানো, এর সাথে এটা কম্বাইন করা, এর সাথে এটা কম্বাইন করা, ওগুলো আমরা ধীরে ধীরে করব। তো চলো আজকে আমরা স্টার্ট করছি সিলিন্ডার। সিলিন্ডারের অঙ্ক করার আগে তুমি সিলিন্ডারের বিষয়ে একটু জেনে নাও। সিলিন্ডার কেমন কি হয়, ওর সারফেস এরিয়া, মানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা কি আছে না আছে, এগুলো আমরা একটু জেনে নিই। এক সেকেন্ড, আমি একটা সিলিন্ডারের আগে ছবি আঁকছি। ছবি এঁকে তোমাকে এর যা যা বিষয় বৃত্তান্ত আছে আমি সব বোঝাচ্ছি। তোমরাও খাতাতে এরকম করে একটা সিলিন্ডার আগে আঁকো। সিলিন্ডার হয়, এটা সিলিন্ডারের সেন্টার আর সেন্টার, তার মানে এইটা তাহলে হয়ে গেল রেডিয়াস। এটা তাহলে ওর কী হয়ে গেল, রেডিয়াস আর দিয়ে ডিনোট করছি। এটাও সিমিলারলি সেম রেডিয়াস, এটা আমার হয়েছে আর। আর এই যেটা আছে, এই যে স্ট্রেট লাইন দিয়ে এটাকে জয়েন করে দাও, তাহলে এটা তোমার হয়ে আছে হাইট। এটা হচ্ছে সিলিন্ডারের হাইট। ঠিক আছে, তো এবার এই সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা করব। এবার সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা করার আগে আমি তোমাকে আগে একটু সেন্স তৈরি করে দিই যে আগের যে দুটো শেপ আমরা করেছি, মানে আমি বলতে চাইছি কিউবয়েড করেছি অ্যান্ড কিউব, এই যে দুটো শেপ করেছি, এই দুটোর শেপ তোমাকে আমি ছবি টবি আঁকাতে হবে না। এই দুটো শেপের দেখো সবকটা যে তল ছিল, সবকটা সারফেস কি ছিল, সমতল ছিল। সবকটা তলই সমতল, প্লেন সারফেস ছিল। তাই না, যখন ওর ক্ষেত্রফল লিখছিলাম শুধু লিখেছিলাম ক্ষেত্রফল। কিন্তু দেখো একটা এই সিলিন্ডারের যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলো, টিফিন বক্স ভাবো, গ্যাসের সিলিন্ডার ভাবো, হ্যাঁ, জলের বোতল থাকে যেগুলো গোল জলের বোতল, ওগুলো যা এরকম সিলিন্ডার শেপের যাই কিছু ভাবো, টিফিন বক্স ভাবো। তো টিফিন বক্সে দেখো ওপর তলটা, এই ওপর তলটা, এই ওপরের তলটা আর এই নিচের তলটা, এই দুটো তল কিন্তু সমান, প্লেন সারফেস, প্লেন সারফেস। কিন্তু এই যে এই সাইডটা, টিফিন বক্সের যে ধারটা থাকে, এটা হচ্ছে কার্ভ সারফেস। এটা কি সারফেস? কার্ভ। তার মানে এই ছবিতে, মানে সিলিন্ডার, ইন কেস অফ সিলিন্ডার আমাকে দুটো অ্যাঙ্গেলে ভাবতে হবে। একটা তো ভাবতে হবে প্লেন সারফেস এরিয়া, সমতল, আর একটা কার্ভ সারফেস মানে বক্রতলের কথা ভাবতে হবে। তো সেই জন্যই এখানে আমরা যখন ক্ষেত্রফলের ফর্মুলা যখন লিখব, তখন একবারে ক্ষেত্রফল লিখলে হবে না, মানে তোমাকে আমি আলাদা টুকরা টুকরা করে লিখতে হবে। তো ফার্স্টে আমরা হেডিং দেবো হচ্ছে প্লেন সারফেস এরিয়া বা সমতলের ক্ষেত্রফল। প্লেন সারফেস এরিয়া কত আছে? প্লেন সারফেস এরিয়া মানে এর ওপরের প্লেনটা, যেটা ওপরের তলটা যেটা সমতল, ওটা একটা বৃত্ত। তো একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে এরকম নিচেও আরেকটা বৃত্ত আছে, তাহলে প্লেন সারফেস এরিয়া হয়ে গেল 2 পাই আর স্কোয়ার। আমি আর ওই ইউনিট স্কোয়ার, ইউনিট কিউব এগুলো লেখাচ্ছি না, ওগুলো তুমি জানো। প্লেন সারফেস এরিয়া। আর একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ মানে হচ্ছে ব্যাঁকাটা, কার্ভড সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে এই ব্যাঁকা সেকশনটার এরিয়া কত? তো এবার এই ব্যাঁকা সেকশনটার এরিয়া করার জন্য আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা তুমি দেখো। আচ্ছা, এইটা একটা যে সিলিন্ডার মানে কি? সিলিন্ডার মানে ধরো তোমার বাড়িতে, তোমাদের কাছে যে 5 টাকার কয়েন আছে বা 1 টাকার কয়েন আছে, লেটস সে তুমি এরকম একটা 5 টাকার কয়েন তুমি এখন রাখলা, তারপরে আবার একটা 5 টাকার সেম সাইজের রাখলা, আবার একটা সেম সাইজের 5 টাকার কয়েন রাখলা, আবার একটা সেম সাইজের 5 টাকার কয়েন রাখলা, আবার একটা রাখলা। এরকম করে রাখতে একটা কি ফর্ম হয়ে যাবে? সিলিন্ডার ফর্ম হয়ে যাবে। বা আমি যেরকম বিকেলবেলা ঘুরতে টুরতে গেলে ওই থানা মোড়ের দিক দিয়ে বা বাস স্ট্যান্ডের দিক দিয়ে গেলে কিছু কিছু দোকানে দেখবা রুটি বেলে,
রাত্রিবেলা রুটি বিক্রি করে, তো রুটি যখন বিক্রি করে না, তো রুটিগুলো বেলে, আর রুটি বেলার পর যখন রান্না হয়ে যায় তখন ওটাকে এরকম করে রাখে, একটার ওপর একটা, আরেকটার ওপর একটা, আরেকটার ওপর একটা, আরেকটার ওপর একটা। তো অনেকগুলো যদি রুটি পর করে ধাপে ধাপে যদি উপরে উঠতে শুরু করে দেয়, তাহলে ওই অতগুলো রুটি মিলেই তোমার কী তৈরি হয়ে যাবে? অতগুলো রুটি মিলে তোমার একটা কী তৈরি হয়ে যাবে? একটা সিলিন্ডার ফর্ম হয়ে যাবে। তো আমি কি বলতে চাইছি, একটা রুটি বা একটা কয়েনের ধার, একটা কয়েনের ধার মানে কি বোঝায়? এটা কিসের ধার? এটা 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 কিসের ধার? কিসের ধার এটা? এটা কিসের ধার? এটা হচ্ছে একটা বৃত্তের ধার। বৃত্তের ধার মানে ওর সারকামফারেন্স, পরিধি। তো সারকামফারেন্স পরিধির ফর্মুলা কি? 2πr। 2πr, একটা বৃত্তের পরিধির সূত্র 2πr। কিন্তু এখানে তো একটা রুটি না, অজস্র রুটি ছিল, হ্যাঁ, ইনফাইনাইট অনেকগুলো রুটি ছিল। তো সেই রুটি কতগুলো রুটি বা কতগুলো কয়েন সেটা তো গুনবো না, সেটা ডিপেন্ড করবে এই হাইটটার উপরে, সেটা ডিপেন্ড করবে এই হাইটটার উপরে। তাই এর এর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, মানে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এটাকে তুমি যদি দৈর্ঘ্য ভাবো তাহলে এটা হলো তোমার প্রস্থ। তাহলে প্লেন সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে, মুখস্থ রাখতে হবে, কিন্তু বুঝে মুখস্থ রাখতে হবে যে ওপরের তল আর নিচের তল দুটা বৃত্ত। তো দুটা বৃত্ত মানে একটা বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে দুটা বৃত্তের ক্ষেত্রফল 2πr²। কার্ভ সারফেস এরিয়া কত? 2πrh। 2πr কেন স্যার? এই যে এই ধার মানে স্যার 2πr, এই ধার মানে স্যার 2πr, আর এই হাইট মানে হচ্ছে h। তো মুখস্থ রাখার সময় আমি যে কথাগুলো বলছি, আমি যেভাবে বুঝে বুঝে তোমাকে দেখাচ্ছি, মুখস্থ করার সময় তুমি জাস্ট ওইটুকুটা যদি তুমি তোমার মাথায় একটু ইমেজ নিয়ে চলে আসো, তাহলে দেখবা তোমার মুখস্থটা অনেক দিন পর্যন্ত থাকবে, এবং তুমি যদি ভুলে যাও না, তাহলে তুমি আবার রিকল করতে পারবা, সেটার জন্যই করা। তো এটা গেল প্লেন সারফেস। এবার যদি এমন কোনো অঙ্ক আসে সিলিন্ডারে যেখানে যদি বলে শুধু প্লেন সারফেস এরিয়া বার করো, তাহলে কিন্তু তোমাকে এই সূত্র ফেলে অঙ্ক করতে হবে। যদি বলে শুধু কার্ভ সারফেস এরিয়া বার করো, তাহলে তোমাকে 2πrh বের করতে হবে। ওয়েট, যেরকম দেখবা সিলিন্ডারের অঙ্ক করবা, তো রোলারের অঙ্ক আসবে। রোলার থাকে না, বা ক্রিকেট গ্রাউন্ড বা যে মাঠগুলো থাকে, ক্রিকেট গ্রাউন্ড থেকে পিচ খেলার যে পিচ থাকে না, ক্রিকেট খেলার, তো ওই পিচটাকে রোলিং করছে, বা রাস্তায় পিচ রোলিং করছে। তো রাস্তায় যখন পিচ রোলিং করবে, ওই যে ওটা, তো ওই রোলারের ওইটা যখন রোল করছে, তখন কোন জায়গাটা শুধু কাজ করছে? এই দুটা জায়গায় কাজ হয় তখন? এই দুটা জায়গায় কিন্তু তখন কাজ হয় না, তখন এই ধারটা কাজ হয়, এইটা। তার মানে তোমাকে তখন বুঝে নিতে হবে যে আমাকে তখন কার্ভ সারফেস এরিয়ার কথা চিন্তা করতে হবে, শুধুমাত্র কার্ভ সারফেস এরিয়া। কথা বলছো? এইবার থাকবে, বাকি তো অঙ্ক করবো। তাহলে এবার যদি বলে টোটাল সারফেস এরিয়া, এবার লেখো টোটাল সারফেস এরিয়া। মানে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যদি প্লেন বলে তো প্লেনেরটা লিখতে হবে, কার্ভ বললে কার্ভেরটা লিখতে হবে, আর যদি টোটাল চাই তাহলে এই দুটোর প্লাস। প্লাস মানে কত? 2πr² প্লাস 2πrh। তাহলে আমি এখান থেকে 2πr কমন নিতে পারি, থাকছে r+h। 2πr ইন্টু r+h, এইটা তোমাকে মনে রাখতে হবে। এইটা কিসের এরিয়ার ফর্মুলা? এটা হচ্ছে একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। এটা একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। যেহেতু এটা একটা 3D শেপ, তাহলে আমাকে তো এরিয়ার সাথে সাথে কি নিয়ে ট্রিট করতে হবে? আমাকে ভলিউম নিয়েও ভাবতে হবে। তো ভলিউমের ফর্মুলা কি হয়? যে কোনো জিনিসের ভলিউমের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? দৈর্ঘ্য প্রস্থ মিলে আবার কি হয়? ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হয়? এরিয়া ইনটু হাইট। এরিয়া মানে এটা কিসের? একটা সিলিন্ডার মানে কি? আর কিছু না। একটা সিলিন্ডার মানে অনেকগুলা বৃত্তের সমাহার। অনেকগুলো যদি বৃত্ত, যেটা তোমাকে একটু আগে এক্সাম্পল দিলাম, সে রুটি ভাবো বা কয়েন ভাবো, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা যদি চাপাতে থাকো, তাহলে একটার এরিয়া কত? একটার এরিয়া হচ্ছে স্যার πr²। একটার এরিয়া πr² ইন্টু h। তাহলে আমার হয়ে যাচ্ছে কত? ইন্টু h। তাহলে আমার সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হয়ে যাচ্ছে স্যার πr²h। এই দুটো তোমাকে এবার মুখস্থ রাখতে হবে। এটা 2πr ইন্টু r+h আর πr²h। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। যেহেতু এটা আজকেই করাচ্ছি, তাই তুমি চাইলে ভুলে গেলে পৃষ্ঠা উল্টে দেখে করতে পারো, বাট এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মানে নেক্সট ডে বা পরবর্তীতে বা এক্সাম হলে যখন তুমি যাচ্ছ, এসছে ভলিউম দিয়ে তো প্রচুর অঙ্ক আসে, ভলিউম দিয়ে ধরো অঙ্ক আসলো আর তোমাকে ভলিউমের কথা ভাবতে হচ্ছে, তাহলে কিন্তু খুব মুশকিল। ভলিউমের ফর্মুলা ডাইরেক্ট ঝপাং করে বলতে হবে πr²h, আর এটা কি 2πr ইন্টু r+h। চলো এইটুকু আগে অঙ্ক করি, এটা দিয়ে আমরা কিছু অঙ্ক আগাই, তারপরে ফার্দার আরও যা যা প্রয়োজনীয়তা হবে সেই হিসাবে আমি তোমাদেরকে সব কিছু সাবমিট করবো। তো চলো, তো লেটস স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার 1।
স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার 1। একটি লম্ব বৃত্তাকার চোঙের, চোঙ মানেই লম্ব বৃত্তাকার চোঙ, হ্যাঁ সেম থিং। একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি 6 পাই। ভূমি মানে কি, ছবিতে এঁকে দিলাম, আচ্ছা আঁকছি তাও আরেকবার। এই ধরো এরকম তো ছবি ছিল, বৃত্তের ছিল না, তো লম্ব বৃত্তাকার চোঙটার ভূমির পরিধি মানে এইটা, ভূমির পরিধি মানে কি বলছে, ভূমির পরিধি মানে হচ্ছে 2 পাই আর, এটা ইকুয়াল টু 6 পাই। তো লেখো এখানে পাই পাই ক্যান্সেল, তাহলে আর হয়ে গেল 3। তাহলে রেডিয়াস তুমি চট জলদি পেয়ে গেলা 3। রেডিয়াস কত হয়ে গেল আমার 3, যেহেতু ফার্স্ট অঙ্ক তাই ছবির আঁকার ইচ্ছা ছিল না, তাও আঁকলাম। আর ইকুয়াল টু 3। তোমাকে বলেছে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, তাহলে চোঙটির কত ঘন সেমি জল ধরে। ঘন সেমি জল ধরা মানে হচ্ছে আয়তন বের করতে হবে, মানে তোমাকে অঙ্কটার কি বার করতে বলেছে বলতো, অঙ্কটার আয়তন মানে ভলিউম তোমাকে বের করতে বলেছে। তো ভলিউমের ফর্মুলা কি বলো, এর ভলিউমের ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা হচ্ছে কি, পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো পাই আর স্কোয়ার এইচ, পাইটাকে পায়ের মতনই রাখলাম, কেন রাখলাম আমি একটুখানি দেখে নিয়েছি, অ্যান্সারটাতে দেখো পাই দিয়েই আছে, তাহলে পাইকে ব্রেক করতে হবে না। অপশানে যদি পাই থাকে তাহলে পাই মান বসাবে না। আর স্কোয়ার, আর এর ভ্যালু কত এসছে 3, তাহলে 3 আর স্কোয়ার মানে 3 গুণ 3। এইচ কত, হাইট কত, কোশ্চেনটা ভালো করে যদি পড়ো, লেখা আছে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান। তো এই যে 3 এটা কিন্তু ব্যাসার্ধ, তাহলে ব্যাস মানে কত বলো তো, ব্যাসটাই পুরোটা, তাহলে উচ্চতা হয়ে গেলো 6। উচ্চতা কত 6, তাহলে এটা গুণ করলে 3 3 9 6 9 54, 54 পাই তোমার আনসার হয়ে গেল। আমি প্রথম অঙ্কটা থেকে একটু বেসিক না একটু স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে করেছি। নর্মালি এই চোঙের অঙ্ক করার ফর্মুলা লিখলা, তারপরে তোমাকে বলে দেবে একটা চোঙের ব্যাসার্ধ এত, হাইট এত, তাহলে ক্ষেত্রফল বের করে দেখাও, তাহলে আয়তন বের করে দেখাও, ওগুলা আমি নেইনি প্রথমে, হ্যাঁ ওগুলা 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 নেওয়ার দরকার নেই, তুমি নিজে নিজে একটা ভ্যালু নিয়ে করে নেবা। 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল, কোশ্চেন নাম্বার 1 ডান কমপ্লিট। ওকে, চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 2-এ। খুব সুন্দর অঙ্ক রে, খুব ভালো অঙ্ক, তুমি দেখো ধীরে ধীরে করো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি আছে, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 44 বার। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতল মানে শুধু এইটা, আমি এখানে একটা চোঙ এঁকেই রাখি ভালো করে, একটু ভালো করে আঁকাই, ভালো করে আঁকাই। এই গেল সেন্টার, এটা না হয় একটু লাল কালি দিয়ে করে দিই। এইটা হচ্ছে তোমার রেডিয়াস, সব অঙ্কের কেসে এটা কাজে লেগে যাবে। আর এইটা স্যার স্ট্রেট লাইন, যেটা এটা আমার হাইট। ওকে চলো এবার কোশ্চেন নাম্বার 2-তে চলে আসো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 বলেছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্র মানে টিফিন বক্সের ধার। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল, দেখে নাও যদি তোমার মনে হয়, 2 পাই আর এইচ। মনে আছে, বক্রতল মানে এই ধার, ধার মানে 2 পাই আর আছে টোটাল হাইট, সেজন্য 2 পাই আর এইচ, দিস ইজ ইকুয়াল টু 44, এটা বলে দিয়েছে। তো এটা যদি বলে দেয়, এবং আরো বলেছে যদি উচ্চতা 2 সেমি হয় তাহলে এর ব্যাস কত, তো খুবই ভালো কথা, 2 পাই এর মান বসাবো 22/7, আর আমি জানি না, এইচ বলে দিয়েছে 2, এইচ বলেছে 2, তাহলে কাটাকাটি করি, এই দেখো ভাই, এই দেখো এই যে 22 2 44 একসাথে কেটে দিলাম, 22 2 44 একসাথে কেটে দিলাম, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7/2। আর ইকুয়াল টু 7/2, আর মানে কি আমার রেডিয়াস, কিন্তু তোমাকে কি চেয়েছে, তোমাকে চেয়েছে ব্যাস কত, ব্যাস তাহলে রেডিয়াসের দ্বিগুণ হয়, এর সাথে 2 গুণ করে দিলাম, 2 2 কেটে গেল, তাহলে ব্যাসের অ্যান্সার বেরিয়ে গেল 7, ব্যাস বা ডায়ামিটারের অ্যান্সার বেরিয়ে গেল কত 7, হ্যাঁ 7 সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 2। তো তোমাকে দেখতে পাচ্ছ প্রথম দুটো অঙ্ক করলে এবং পরবর্তীতে অঙ্ক করলাম, এই অঙ্কটাতে বলেছিল বক্রতলের ক্ষেত্রফল 44-এর সমান, তাই তোমাকে তো বক্রতলের ফর্মুলাটা জানতে হবে। আগের অঙ্কটাতে কি যেন একটা বললো, ওটা তো যদিও 2D ইয়েতে ছিল, যাই হোক এক কথা হচ্ছে তোমাকে ফর্মুলাটা জানতে হবে, হ্যাঁ ফর্মুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ চলে আসি কোশ্চেন নাম্বার 3-এ। কোশ্চেন নাম্বার 3 আমার কি আছে দেখি, কোশ্চেন নাম্বার 3 স্যার, কোশ্চেন নাম্বার 3-এ কি লেখা আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের
বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে 264 ও 924 ঘন সেমি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এক্ষুনি করলাম, বলো কেউ একজন। ক্ষেত্রের সূত্র হচ্ছে স্যার 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল শুধু 2 পাই আর এইচ, যেটা কত বলে দেওয়া আছে বলুন তো, যেটা বলে দেওয়া আছে 264, এবং ওর আয়তন বলে দেওয়া আছে, বুঝলেন? আয়তনের ফর্মুলা কত? পাই আর স্কোয়ার এইচ। এটা বলে দেওয়া আছে স্যার কত? 924। তাহলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত মানে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে আর ইস টু এইচ বার করা। তোমাকে কি বার করতে হবে? আর ইস টু এইচ বার করতে হবে, ঠিক আছে? তো চলো যে দুটোই করে একটু সলভ করার চেষ্টা করি, কি আছে বা না আছে। তো চলো দেখি। চলো, তো এইখানটায় আমি একটা কাজ করি, এখানে একটা কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো। ওকে, আচ্ছা, এখানটায় অনেকভাবে করা যায়, আমি এভাবে করছি। পাই আর এইচ ইকুয়াল টু কত? 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে 132, হ্যাঁ কি না? শুধু জাস্ট 2টাকে দিয়ে দিকে ভাগ করে দিয়েছি, পাই আর এইচ এর ভ্যালু বেরিয়ে গেছে 132। যদি পাই আর এইচ এর ভ্যালু 132 হয়, তাহলে এদিকে দেখো এটা পাই আর স্কোয়ার এইচ না? পাই আর স্কোয়ার এইচকে আমি এইভাবে দেখতে পারি, পাই আর এইচ ইন্টু আর একটা আর দেখতে পারি, পাই আর স্কোয়ার পাই আর এইচ ইন্টু আর। এই যে স্যার পাই আর এইচ এখানে আমার স্মুথলি বেরিয়ে আসে, পাই আর এইচ এর জায়গায় টোটাল পাই আর এইচটার জায়গায় আমি এখানে কি বসিয়ে দেবো? নেক্সট লাইনে 132 ইন্টু আর ইকুয়াল টু 924। ব্যাস 132 নিয়ে গিয়ে ওইদিকে কাটাকাটি করব, কাটাকাটি করলে তুমি দেখবা আর এর ভ্যালু হয়ে যাবে 7। আর এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 7 বেরিয়ে গেল রেডিয়াস। 7 আমার বেরিয়ে গেল কত? রেডিয়াস। যে মোমেন্টে আমার রেডিয়াস 7 বেরিয়ে গেল, যে মোমেন্টে আমার রেডিয়াস বেরিয়ে গেল 7, তাহলে নেক্সট আমি এইখানটায়, এই যে এখানে যেটা হাফ রেখে ছেড়েছিলাম, পাই মানে 22-এর 7 লিখলাম, আর মানে তো স্যার আমি 7 বের করে নিয়েছি, আর মানে 7 বের করে নিয়েছি, এইচ ইকুয়াল টু 132। এটা জাস্ট এটার কন্টিনিউয়েশন করেছি। 7 কেটে গেল, 22 132 কাটলে 6, এইচ এর ভ্যালু হয়ে গেল 6। এইচ এর ভ্যালু কত হয়ে গেল আমার? 6। ব্যাস আমার কাছে স্মুথলি আমি এটা পেয়ে গেলাম, আর ইকুয়াল টু 7 অ্যান্ড এইচ ইকুয়াল টু 6। তোমাকে যে রিকোয়ারমেন্ট চেয়েছে আর ইস টু এইচ, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 7:6। বলো কঠিন অঙ্ক? কঠিন অঙ্ক বলে এটাকে অনেকে। ইভেন তোমার যদি স্মুথ একটা আইডিয়া বা ক্লিয়ার ইমেজ না থাকে, তাহলে তোমার প্রথম অঙ্কগুলো করতে আটকে যেতে পারে। যারা আমি এটা সবার কথা বলছি না, যারা একটু উইক শব্দটা ইউজ করা ঠিক না, যারা আগে করেনি অঙ্কটা, বা অ্যাকচুয়ালি উইক আর স্ট্রং বলে তো কিছু হয় না, বলে তো এটা রিলেটিভ ব্যাপার। আজকে তুমি স্ট্রং আছো, প্র্যাকটিস করবা না, তুমি উইক হয়ে যাবা। হ্যাঁ, আজকে তুমি উইক আছো, প্র্যাকটিস করবা, তুমি স্ট্রং হয়ে যাবা, ঠিক আছে? তো যারা চেষ্টা করতে থাকে কন্টিনিউয়াসলি নিজের লাইফে, যা কিছু নেই, যে চেষ্টা করতে থাকতে হবে, তো তারাই একমাত্র স্ট্রং। বুঝতে পারলে? যারা কন্টিনিউয়াস চেষ্টার প্রসেসের মধ্যে আছে। তো চলো, হয়ে আছে কোশ্চেন নাম্বার 3 আমার কমপ্লিট। কোশ্চেন নাম্বার 3 আমার কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3 নেক্সট চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, কারো যদি কোনো সমস্যা হয় কোথাও আমার কিন্তু আটকাবা, হ্যাঁ? কোশ্চেন নাম্বার 4, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এই কেউ এখন ছেলেদের মধ্যে বলো তো, ছেলেদের মধ্যেই বলবা, হ্যাঁ? বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি বললাম একটু বলো তো চট করে, কে বলতে পারো? হ্যাঁ, তো যেটা বলেছে দেখো, একটু পজ মারো, একটু স্লো হয়ে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ লিখে দিলাম। এটা মানে এটা না ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেশন করছি। দেখো, তোমরা যারা ইংরেজি পড়ো বা ইংরেজিতে ট্রান্সলেট করো, বাংলায় লেখা আছে ওটাকে ইংরেজি বানাচ্ছ, ইংরাজি লেখা আছে বাংলায় বানাচ্ছ। আমরা হচ্ছে কোশ্চেনটা তো তোমার বাংলায় আছে, যাই হোক, একটা বাংলায় লেখা আছে ওটাকে আমি অঙ্কে ট্রান্সলেট করছি। অঙ্ক মানে কি? দেখো, বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ওর কি, এটা ফর্মুলা ইকুয়াল টু, কি বলছে, তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল তো, ভূমি মানে তো একটা বৃত্ত স্যার, একটা সিলিন্ডারের ভূমি তো বৃত্ত, তার 5 গুণ। তাহলে এটা হয়ে গেল তোমার 5 পাই আর স্কয়ার। এটা ইকুয়াল টু এটা হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। তোমার রিকোয়ারমেন্ট কি বলো তো? রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাসার্ধ।
ও আচ্ছা, তাহলে তো সহজই আছে। ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত মানে R/H তোমাকে বার করতে হবে। তো চলো আর কি করব এখান থেকে, দেখো না পাই পাই কেটে দিলাম, আর দিয়ে একটা আর স্কোয়ার কেটে আর থাকলো, তাহলে আমার এখানটায় কি থাকলো 2, আর এই 5টাকে এইদিকে নিয়ে চলে আসলাম, এইদিকে আর ছিল এদিকে এইচ নিয়ে গেলাম, এক লাইনে অঙ্ক শেষ তোমার, এক লাইনেই তোমার অঙ্ক শেষ। তাহলে R/H কত হয়ে গেল আমার 2:5। আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু 2 স্যার, আর এইচ এর ভ্যালু কত স্যার, এই যে এইচ এর ভ্যালু দেখুন 5, তাহলে আনসার হয়ে গেল আমার 2:5, আনসার হয়ে গেল আমার 2:5। তো মুভিং ফরওয়ার্ড টু কোশ্চেন নাম্বার 5, মুভিং ফরওয়ার্ড টু কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে দেখা যাক স্যার। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি আছে একটু পড়ি স্যার। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 4:7। চোঙের ব্যাসার্ধ মানে আর, উচ্চতা মানে স্যার এইচ, এদের রেশিও কত বলে দিয়েছে স্যার 4:7। তার মানে আমার যদি প্রয়োজন হয় আমি ধরে নিতে পারবো আর মানে 4, এইচ মানে 7। এবং আয়তন 2816 ঘন সেমি। আয়তন, তো আয়তন মানে কি স্যার পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এটা কি বলে দিয়েছে বলুন তো 2816 ঘন সেমি। ওকে, চোঙটির ব্যাসার্ধ কত সেমি, মানে তোমাকে আর বের করতে হবে, কোনো সমস্যাই নাই। তো চলো আমরা করি। তো এখানে ইন জেনারেল ভাবেই করছি, এখানে 4:7 হচ্ছে, তো এটাকে 4x ধরে নাও, এটাকে 7x ধরে নাও। যদি তুমি ধরো তাহলে এখানটায় পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে কত দুবার লিখছি 4x, এইচ মানে কি একবার 7x ইকুয়াল টু 2816। চলো লেটস আমরা এবার কাটাকাটি করি। কাটাকাটি করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি 7 দিয়ে স্যার দেখুন 7 কেটে গেল। আমি 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 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে দেখুন 4 7 28, 0 4 704। আবার 4 দিয়ে কাটছি স্যার, 4 17 68, হাতে থাকলো 2, 24 4 6 24। 22 দিয়ে কেটে দিচ্ছি স্যার 176, 8। তাহলে কাটাকাটি করে 8 থাকলো, অ্যান্ড উই হ্যাভ x ইন্টু এক্স ইন্টু এক্স, 3টা x মানে এক্স কিউব ইকুয়াল টু 8। তাহলে x এর ভ্যালু হলো রুট কিউব অফ 8, মানে হচ্ছে রুট কিউব অফ 8 ইজ ইকুয়াল টু হয়ে গেল ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু হয়ে গেল আমার 2। যে মোমেন্টে x এর ভ্যালু 2 হয়ে গেল, আমরা ধরে নিয়েছিলাম ব্যাসার্ধটা হচ্ছে 4x, তাহলে অ্যান্সার হয়ে গেল 4 গুণ 2 সমান সমান 8 ওয়াট সেন্টিমিটার, মিটার যেটাই আছে সেন্টিমিটার, অ্যান্সার হয়ে গেল 8 সেন্টিমিটার। বলো কি সমস্যা, কথা বুঝতে পারলাম? ওকে, তো নেক্সট অঙ্ক করতে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে দেখি স্যার। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 2.5 সেমি ও 12 সেমি। ব্যাসার্ধ তার মানে স্যার দেওয়া আছে দেখুন আর ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে বলুন তো, আর দেওয়া আছে এইচ মানে হাইট ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ওকে স্যার, না এর ভেতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত সেমি। এবার অঙ্কটা চলে আসবে, এর মধ্যে সবচেয়ে বড় যে এরকম করে যেটা রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার। তো এইবার আমাকে একটা কথা বলো, ভালো করে শোনো। এটা যদি তুমি আঁকাও, এই বড় দণ্ড যদি আঁকাও, তাহলে মনে মনে তুমি এটাকে যদি একটুখানি কাট করো, কাট করে যদি এখানে আঁকাও, তাহলে এটা একটা ইয়ে হয়ে যাচ্ছে না 90 ডিগ্রি এবং ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে না, হচ্ছে কি না? যার যার এটা কিন্তু তোমার ইয়ে কিন্তু তোমার কি বলে, আরে আড়াই কিন্তু 2.5 কিন্তু এইটুকুটা ভাই, তাহলে এই গোটাটা কিন্তু 2.5 2.5 আর এই হাইটটা বলে দিয়েছে স্যার 12, তাহলে এটা কত হয়ে গেল, কত 13। তোমার তো পিথাগোরাস ট্রিপলেট তো জানো, আর যদি জানো না সে এটা কি করবে, এটা এটা অতিভুজ, অতিভুজ আমি তো শেখালাম, অতিভুজ ইকুয়াল টু কত 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, উত্তর হয়ে গেল কত 13, উত্তর হয়ে গেল 13, 169, উত্তর হয়ে গেল 13। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 ভেরি সিম্পল ম্যাথ, ভেরি ভেরি সিম্পল ম্যাথ। ওকে, কোশ্চেন নাম্বার 6 ডান আমাদের। কোশ্চেন নাম্বার 8 এ চলে আসো। কোশ্চেন নাম্বার 8, দুটি সমান উচ্চতা বিশিষ্ট একটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত মানে দুটা চোঙ আছে, দুটা চোঙ আছে, যার একটাকে যদি আমি R1 ভাবি আর একটাকে যদি R2 ভাবি,
তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 2:3। তো আমি তোমাদের যেহেতু প্রথম অঙ্ক করেছি, আমি তোমাদের মাথায় একটা সুস্পষ্ট ছবি না খুব গুরুত্বপূর্ণ, বুঝলো তো? পরিমিতির অঙ্ক করার সময় ছবি মাথায় আসতে হবে। মানে তুমি দেখবা যে কখনো কখনো মনে হবে যে স্যার তো অঙ্কগুলো দেখি করে, স্যার তো ছবি তো আঁকাতে হচ্ছে না, কখনো কখনো দেখছি স্যার ছবি না আঁকেই সাঁই সাঁই করে যাচ্ছে। আরে ছবি যেটা আঁকাতে হচ্ছে না, না সেটা আমাকে আঁকাতে ফিজিক্যালি হচ্ছে না, মাথায় এঁকে নিচ্ছি। হ্যাঁ, তো ছবি তোমাকে কিন্তু ছবি দিয়েই ভাবতে হবে। তাহলে এটা যদি একটা বড় হয়, ছোট হয়, এরকম আর একটা বড় এখানে একটা সিলিন্ডার আছে, দুটা সিলিন্ডার আছে। এর এটা বলে দিয়েছে ধরো R1, মানে যদি এটা 2, এটাকে ধরলাম 2 আর এটা ধরলাম, অ্যাকচুয়ালি 2 আর 3 ইউনিট ব্যাসার্ধ না, মানে এটাকেই ধরছি আমি R1 আর এটাকে কি ধরছি বলো তো R2। চলো ফার্দার কোশ্চেনটা একটু পড়ি আমরা, কি লিখেছে। তাদের আয়তনের অনুপাত কত? দারুণ। তো আমার আর কিছু ভাবতে পারতো না। আয়তনের অনুপাত ফর্মুলা লিখি পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার মানে কি লিখবো? পাই আর স্কয়ার মানে লিখবো হচ্ছে 2 স্কয়ার ইন্টু এইচ। আর এই আরেকটা যেটা আছে এটারও তাহলে কি হবে? এগেইন পাই আর স্কয়ার এইচ, 3 স্কয়ার ইন্টু এইচ। দুই ক্ষেত্রে এইচই থাকে, মানে হাইট দুটাই সমান। কোশ্চেন পেপারে ফার্স্ট লাইনে লেখা আছে সমান উচ্চতা। আমার এই ছবিটা আঁকানো ভুল হয়ে গেল। মানে ছবিটা যদি তুমি এই অঙ্ক অনুযায়ী আঁকাও, তাহলে এর হাইট দুটারই সেম আছে। দেখো এই যে মোটামুটি দেখো দুটারই হাইট সেম আছে। এই হাইটটা সেম থাকতে হবে, কোশ্চেনে বলে দিয়েছে এই হাইটটা সেম আছে, রেডিয়াসটা চেঞ্জ। তাহলে আর কি অঙ্ক আর কি করবো? পাই কেটে গেল, এইচ কেটে গেল, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9। আনসার হয়ে গেল আমার 4:9। আনসার হয়ে গেল আমার 4:9। কোশ্চেন নাম্বার 8 আমাদের হয়ে গেল। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9, দুটি একই আয়তন বিশিষ্ট লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:3। দুটি একই আয়তন বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, মানে একটা যদি h1 হয়, একটা যদি h2 হয়, তাহলে 1:3। মানে প্রথমটার হাইট হচ্ছে, হাইট ডিফারেন্ট ব্যাপার, এই ছবির সাথে এটা না। হ্যাঁ, তো ছবি আমি আর এটা রাখবো না, ঠিক আছে? দুটার হাইটের একটা হাইট ছোট, তার একটা বড়, 1:3 বলা আছে। তাদের ব্যাসার্ধ অনুপাত। তো এবার বলে ফার্স্টে দুটি একই আয়তন বিশিষ্ট, প্রথমটার আয়তন কি হবে? পাই R1 স্কয়ার, R1 স্কয়ার লিখবা, ছোট আর বড় হার করি। হ্যাঁ, পাই, আচ্ছা R1 স্কয়ারই করি, R স্কয়ার ইন্টু এইচ মানে কত আমার 1। এটা সমান কার সাথে বলেছে? পাই ইন্টু R2 স্কয়ার ইন্টু এটার হাইট হচ্ছে 3। ঠিক আছে, এটা যদি করো তাহলে পাই ক্যান্সেল, তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 3/1। তাহলে পরের লাইনে আমি ভাবতে পারি, এটা তো পুরোটাই স্কোয়ার না, তাহলে আমি ভাবতে পারি না R1/R2, এই স্কোয়ারটা এইদিকে চলে আসলো, √3/1, মানে √3 তো √3 থাকবে আর 1টা বেরিয়ে যাবে। আনসার হয়ে যাবে √3:1। হ্যাঁ কি না? কিছুই করিনি আমি, আবার একটু স্লোলি ম্যাথটা বলছি। অঙ্কটাতে বলে দিয়েছিল যে স্যার দুটা আলাদা আলাদা চোঙ আছে, কিন্তু তাদের না আয়তন দুটা সেম, বুঝলেন তো? আয়তন সেম মানে দুটারই পাই আর স্কয়ার এইচ সেম। তো পাই আর স্কয়ার মানে পাই আর স্কয়ার এইচ এর ভ্যালু সেম। হ্যাঁ, মানে টোটালটা এটা গুণ টুন করে যা হবে এটার উত্তর তাই হবে। কিন্তু এইচ বলেছে একটার 1 আর 3, তাই এখানে 1 আর 3 লিখেছে। আর রেডিয়াসটা জানতাম না, R1 R2 ধরেছি, হিসাব করেছি, বের করেছি। কোশ্চেন নাম্বার 9 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 10-এ। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। এটার সাথে কিসের সমান স্যার? আয়তন মানে হচ্ছে পাই আর স্কয়ার, সাংখ্যমান সমান মানে ভ্যালু সেম, তাই ইকুয়াল করে দিলাম। পাই স্যার কেটে গেল, এইচও কেটে গেল, একটা আর দিয়ে একটা আসলে একটা আর, তাহলে আর ইকুয়াল টু কি পড়ে থাকলো বলুন তো? আর ইকুয়াল টু 2 পড়ে থাকলো। আর ইকুয়াল টু 2, রেডিয়াস 2। তোমাকে বলেছে ভূমির ক্ষেত্রফল কত? তো ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার। অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমার 4 পাই। অ্যান্সার কি হয়ে যাচ্ছে স্যার? 4 পাই। সিম্পল থিং, যা বলেছে সেটা বার করছে। ঠিক আছে।
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? জবরদস্ত। আয়তনের ফর্মুলা কি তাহলে দেখো, পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো পায়ের মতো থাকলো ওই স্টাইলে। মনে আছে আগের দিন কিউবের অঙ্ক, কিউবয়েডের অঙ্ক 10 গুণ 10 গুণ 10 করে করছিলাম, সেম ফান্ডাতে এটা করবো। তো আমি ধরে নিচ্ছি রেডিয়াস 10 ধরে নিচ্ছি, তুমি অন্য কিছু ধরতে পারো, ইনফ্যাক্ট হাইটও 10 ধরে নিলাম। এবার যদি এটা হয় তাহলে আমার এটা রেডিয়া কত দাঁড়াচ্ছে, ভলিউম দাঁড়াচ্ছে 1000 পাই থাকলো। এবার কি করেছে বলুন তো, এবার বলেছে এর যে ব্যাসার্ধ আর উচ্চতা দুটাকে দ্বিগুণ করে দিয়েছে, মানে এই 10 গুলা হয়ে গেছে দ্বিগুণ। তাহলে আমি লিখতে পারি পাই ইন্টু 20 ইনফ্যাক্ট হাইটও দ্বিগুণ বলেছে, তাই হাইটও 20। তাহলে এখানে কত হচ্ছে 8000 পাই। তার মানে তুমি এদিকে দেখো পাই তো তুমি কাটা যায় না, এটা মনে মনে অফ করছি, 0 অফ করতে, মানে আগে ছিল 1 ভলিউম, এখন হয়ে গেছে 8। তাহলে কত গুণ বৃদ্ধি পেল? 7 গুণ বৃদ্ধি পেল। মানে আগে ছিল 1 গুণ, এখন হয়েছে 8 গুণ, হয়ে গেছে 8 গুণ। বাড়লো কত? 7 গুণ বাড়লো। ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড এইভাবে করলে তোমার কিছু করতে না, এটা না ফর্মুলা ইউজ করে সবাই, কিন্তু ফর্মুলা করার দরকার নেই। আমি লাস্ট ডে যে জিনিসটা ধরেছিলাম ওটাকেই টেনে টেনে নিয়ে চলে আসছি এখানে। কোশ্চেন নাম্বার 13 আমাদের কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13 ডান। নাও মুভিং ফরওয়ার্ড টু কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এ কি আছে, একটি 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে সেই চোঙের আয়তন, ও ওয়াও, এবার দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার ঘনক চলে এসছে অঙ্কের মধ্যে। তুমি যদি এরকম একটা ঘনক আঁকাও, ঘনক ইন দ্য সেন্স লুডোর ছক্কা, ঘনক ইন দ্য সেন্স লুডোর ছক্কা। এই ঘনকটার মধ্যে থেকে সর্ববৃহৎ সাইজের কি বলেছে, একটি 14 নম্বর, একটি 28 সেমি বাহু বিশিষ্ট। তার মানে এই যে লেন্থটা আছে বুঝলেন, এটা না 28 দেওয়া আছে। তোমাদেরকে বোঝানোর জন্য 3D ছবি আঁকলাম, নাহলে 2D দিয়েও অঙ্কটা আরামসে করে, মানে অত আঁকতে হতো না। এবার বলেছে এর মধ্যে থেকে কি করেছে, বৃহত্তম ঘনক থেকে বৃহত্তম চোঙ কাটো। বৃহত্তম চোঙ মানে কি জানো? বৃহত্তম চোঙ মানে ওটা না এরকম শেপের হবে, মানে ওর যে চোঙটা কাটবা এটা একদম গা ঘেঁষে গা বেয়ে এরকম হবে, আর ওখান থেকে এবার গর্ত করে কেটে নেবা। তুমি যদি কাটো তাহলে এবার দেখো খেয়াল করে ওর রেডিয়াসটা কত হবে। এটা 28 পুরোটা, তাহলে রেডিয়াসটা হয়ে যাবে 14। এই 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 পুরা ডানটিটাও তো 28 না, তাহলে এইটুকুটা কত হয়ে যাবে 14। আর হাইট কত থাকবে? হাইট কিন্তু সেমই আছে 28, হাইট কিন্তু সেমই আছে 28। তাহলে বলেছে এই চোঙের আয়তন কত। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কত স্যার? 22/7। আর স্কোয়ার মানে কত? 14 গুণ 14। হাইট মানে স্যার 28। তা 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 22 থাকলো। 28 স্কোয়ার মানে হচ্ছে যা 784। 22 আছে তো এক কাজ করি, 2 দিয়ে কে গুণ করে দিই, তাহলে 11 পেয়ে যাবো এখানে। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6, হাই থাকলো 1, 7 দুগুণ 14 15। এবার 11 দিয়ে গুণ করার টেকনিক অ্যাপ্লাই করে দেবো। 1 8, 8 6 14, 4, হাই থাকলো 1, 6 5 11 12 2, হাই থাকলো 1, 5 1 6 1 7, 17248, 17248। জবরদস্ত, মিলে গেল। এটা এত ঘন সেমি। অ্যান্ড তুমি পরে পজ মেরে আমি যখন যদি ভিডিও আমি ক্যালকুলেশন কীভাবে করলাম সেটাও তুমি স্লোলি দেখে দেখে বুঝে বুঝে তুমি ওটাকে রপ্ত করতে পারো। কোশ্চেন নাম্বার 14 আমাদের হয়ে গেল। চলে আসছি কোশ্চেন নাম্বার 15-এ। চলে আসছি কোশ্চেন নাম্বার 15-এ। কোশ্চেন নাম্বার 15, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 3:4 ও 8:5 হলে এদের আয়তনের অনুপাত কত? তো আয়তনের অনুপাতের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। নাও সি ওদের রেডিয়াসের রেশিও যেটা R1:R2, এটা দিয়ে দেওয়া আছে কত? দিয়ে দেওয়া আছে স্যার 3:4। তো R1:R2 কত হবে? 3:4। আর এটা কত নাম্বার? 15 নাম্বার অঙ্কে আসছি। আর ওদের উচ্চতার অনুপাত H1:H2 কত দেওয়া আছে? 8:5। লম্ববৃত্তাকার চোঙের এত হলে তাদের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত কি হবে? পাই
আর স্কোয়ার মানে কত, 3 গুণ 3 ইন্টু এইচ মানে কত 8, আর এখানে কত হবে পাই আর স্কোয়ার মানে কত 4 গুণ 4 ইন্টু উচ্চতা হচ্ছে 5, পাই পাই কেটে গেল, কাটাকাটি যাচ্ছে, 4 দুগুণ 8 দিয়ে 4 কাটছে 2, থাকছে 3 3 9, 5 দুগুণ 10, এটাই হলো আনসার 9:10, 9:10 হয়ে গেল আনসার। ঠিক আছে, ওকে, এই হলো 15 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্ক হচ্ছে 16। যে দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 27:16 ও 3:, আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত মানে কি, একটা হচ্ছে তোমার পাই r1 স্কোয়ার এইচ, আচ্ছা আচ্ছা, ব্যাসার্ধের অনুপাতটা আগে তোমাদের সামনে লিখি। ব্যাসার্ধের অনুপাত কত আছে, r1:r2 মানে হচ্ছে 3:2, আর এদের কিসের অনুপাত বলে দিয়েছে, আয়তনের অনুপাত। আয়তন, এটা ব্যাসার্ধ অনুপাত দেওয়া ছিল, আয়তন অনুপাত কি হবে, পাই, এটা প্রথমটা যদি করি, পাই আর স্কোয়ার এইচ মানে কত 3 গুণ 3 গুণ এইচ মানে h1 ধরলাম, আর এটার জন্য তোমার সেকেন্ডেরটার জন্য কি হবে, পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু h2, এই দুটার অনুপাত বলে দিয়েছে 27/16। ঠিক আছে, পাই পাই কেটে গেল, 3 3 9, 3 2 দুগুণ 4 4 16, তাহলে h1/h2 এর আনসার হয়ে গেল আমার 3/4, তাহলে এদের রেশিও হলো 3:4, তাহলে উচ্চতা দুটোর অনুপাত হয়ে গেল আমার কত, 3:4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 আমাদের হয়ে গেল, কোশ্চেন নাম্বার 16 আমাদের হয়ে গেল। চলে আসছি কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি আছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত, আয়তন ও উচ্চতার অনুপাত একই আছে, করে নিবা, হ্যাঁ 17 সেম আছে, করবা। কোশ্চেন নাম্বার 18 এ আসো, হ্যাঁ 80, এইটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা প্রতিটি 20% করে বৃদ্ধি পেলে আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে এবার নর্মাল আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, আমি এটাকে কি ধরতে পারি, পাই আর মানেও ধরছি 10, এইচ মানেও ধরছি 10, তাহলে আমার আনসার কত হয়ে যাচ্ছে বলতো 1000 পাই, ওই সেম ফান্ডাতে। এবার প্রত্যেকটা ব্যাসার্ধও 20% বেড়েছে, উচ্চতাও 20% বেড়েছে, তাহলে 20% বাড়া মানে কত, পাই ইন্টু 12, 10টা হয়ে 12 12, আর উচ্চতাও 20% 12, 12 কিউব কালকে করিয়েছিলাম, বলো তো কত হয়েছিল 12 কিউব, মনে আছে কারোর, 1728 পাই, 1768। এবার তুমি পার্সেন্টেজে যদি কম্পেয়ার করো, তাহলে পাই পাই তো ক্যান্সেল, আর 1000 আছে, তাহলে এক ঘর আগে পয়েন্ট, এটারও এক ঘর আগে পয়েন্ট, তার মানে আগে ছিল আয়তন 100, এখন 172.8, তাহলে বাড়লো কত, তাহলে বাড়লো হচ্ছে 72.8%। এইভাবে তুমি আরামসে ধীরে ধীরে করে নিতে পারো। এটা হয়ে গেল আমাদের 18 নম্বর ম্যাথ। চলে আসছে আমরা নেক্সট ম্যাথ মানে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হারে উচ্চতা, ও একটা বেড়েছে আবার একটা কমেছে, তো লেটস ডু পাই আর স্কোয়ার এইচ, আমার নর্মাল ফর্মুলা, আমি ধরে নিলাম পাই 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে আমার এই দিকে হয়ে যাচ্ছে স্যার 1000 পাই, বুঝলেন। এবার কি বলেছে দেখুন, এবার বলেছে হচ্ছে যে ব্যাসার্ধ 20% হ্রাস হয়ে গেছে, ব্যাসার্ধ যদি 20% হ্রাস হয়, তাহলে এই দুটা 10-এর জায়গায় আমি লিখবো 8 গুণ 8, আর উচ্চতা 20% বৃদ্ধি পেয়ে গেছে, মানে এটা হয়ে গেছে 12। তাহলে এটা গুণ করি, কত হচ্ছে, 8 বারং 96 ইন্টু 8, 96 ইন্টু 8 কত হয় রে, 800 থেকে 32 কম, 552, হ্যাঁ 752, সরি 65 তো, 700, না না স্যার 768, 768, 768, সরি 768 768 পাই, 768 পাই। তাহলে এবার দেখো, আগে ছিল, এটাকে তুমি পয়েন্টে যদি পাই পাইকে মনে মনে কাটো, এক ঘর আগে পয়েন্ট এক ঘর আগে পয়েন্ট, তাহলে 100 ছিল হলো 76.8, 100 ছিল হলো 76.8, তাহলে এই দুটোকে যদি মাইনাস করো, তাহলে তুমি মাইনাস করে কত পাবা বলো তো, মাইনাস করে পাবা হচ্ছে 23.2, তাহলে অ্যান্সার হয়ে গেল
23.2 কমলো। এই যে কমলো, আগে ছিল 1000, এখন হচ্ছে কমে গেছে, তাহলে অ্যান্সার এটা বললো যে কমে গেল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 20 নম্বরে। 20 নাম্বারটা করাবো না, 19 অব্দি আগে করাবো। 20 নম্বর থেকে না ভলিউমের অঙ্ক, গলানোর অঙ্ক চলে আসবে। আজকে ওটা হবেও না, আজকে এইটুকু অবধি থাক, 19 অবধি থাক।